আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। 10 বছর বয়সী শিশু আয়মান সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 32 জনে। তাদের মধ্যে 30 জনই শিশু। আহত 165 জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 50 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 41 জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 7 জন। বার্ন ইনস্টিটিউটে চীন এবং সিঙ্গাপুরের প্রতিনিধি দল উন্নত চিকিৎসা সেবা দিতে বৈঠক করছে। নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা 14 জেলে সহ একটি মাছধরা ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড। গেল রাতে উদ্ধার হওয়া জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, উপকূলীয় এলাকায় সমুদ্রে বিপদে থাকা জেলেদের সহযোগিতা করতে কোস্টগার্ড সবসময় প্রস্তুত। এছাড়া যে কোনো ধরনের অপরাধ দমনে এই বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে থাকে। দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি শীর্ষ নেতারা গেল রাতেই সুনামগঞ্জে পৌঁছেছেন। শহরের কেন্দ্রীয় মসজিদে আজ জুমার নামাজ আদায় শেষে সেখান থেকে দুপুর 2টায় শহরের আলফাত স্কয়ারের মঞ্চে বক্তৃতা করবেন তারা। এর মধ্যে পথসভার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ নেতারা উপস্থিত থাকবেন। এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে ও জনসমাগমকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। পাশাপাশি বাজারে চড়া রয়েছে মিনিকেট চাল, সবজি ও কাঁচামরিচের দাম। রাজধানীর কারণ বাজারের বিক্রেতারা বলছেন, ব্রয়লার 140 থেকে বেড়ে 160 আর সোনালিকা 250 থেকে বেড়ে 310 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে মুরগির দাম বাড়ার কারণে দাম বাড়তি বলে দাবি তাদের। এদিকে গত 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ 200 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার 40 টাকা, পরে 50 টাকা হয়েছে খুচরা বাজার, 10 টাকা কেজি বাড়ছে ব্রয়লার। আর সোনালির দামটা অতিরিক্ত বাড়ছে, সোনালি 40 টাকা কেজি বাড়ছে অতিরিক্ত। খাদ্যের দামটা অতিরিক্ত বাড়ছে। সরকার তো সিন্ডিকেট বাঁধতে পারতেছে না। খামারওয়ালারা বলতে পারে যে দামটা কেন বাড়ে কেন কমে, আমাদের হাতে কিছু নেই এগুলো। অনেক সবজির মৌসুম শেষ হওয়ার অজুহাতে চট্টগ্রামে কয়েক সপ্তাহ ধরেই দাম বাড়তি প্রায় সব ধরনের সবজির। শুধু কাঁচামরিচের দাম 250 টাকা থেকে কমে 120 টাকা 130 টাকা হয়েছে। এদিকে 170 টাকা থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে টমেটো। অপরিবর্তিত রয়েছে ডিম, মাংস এবং মুদি পণ্যের দর। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 950 টাকা আর ছাগলের মাংস 1200 থেকে 1250 টাকা। ক্রেতাদের অভিযোগ, সঠিক মনিটরিং না থাকায় ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের কর্নেল হাট সিটি মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতাদের অভিযোগের বিষয়ে কি বলছেন বিক্রেতারা? বাজার নজরদারি কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখছেন কিনা? যে
মৃত্যু আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারে কিন্তু নজরদারি নেই বললেই চলে। সরকারের কোনো সংস্থারই কিন্তু আসলে এই চট্টগ্রামের কোনো বাজারে কিন্তু আসলে নজরদারি নেই, যার কারণে কিন্তু বিক্রেতারা কিন্তু যে যার মতো করে কিন্তু ব্যবসা করছেন, এটাকে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যেই বিগত সরকারের আমলে যেই সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটও কিন্তু এখনো কাজ করছে। এখানে কিন্তু সরবরাহ কম কিংবা বৃষ্টি, এই অজুহাতে ব্যবসায়ীরা কিন্তু পণ্যের দাম বৃদ্ধি করে দিয়েছে এবং এটা নিয়ে ক্রেতারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। আর বিক্রেতারা বলছেন আসলে সরবরাহ কম থাকায় কিন্তু আসলে পণ্যের দাম একটু বাড়তি। তবে এটা কিন্তু আসলে নিছক তাদের আগেরই বক্তব্য, এটা কিন্তু আসলে সবসময় তারা। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে গত কয়েক সপ্তাহ যাবৎ কিন্তু সবজির দাম কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে পটল, আলু, শসা, ফুলকপি, বাঁধাকপি সবগুলো কিন্তু 80 টাকার উপরে এবং 80 টাকার নিচে কিন্তু কোনো সবজি নাই বললেই চলে। এবং একই সাথে চট্টগ্রামের মাছ মাংসের দামও কিন্তু প্রচুর। গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা থেকে শুরু করে 1250 টাকা পর্যন্ত, এবং ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা থেকে 180 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকা থেকে 600 টাকা, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 230 টাকা থেকে 240 টাকার মধ্যে। সব ধরনের সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী, এবং একই সাথে যেই মুদি পণ্য আছে সেগুলো কিন্তু ঊর্ধ্বমুখীতে বিক্রি হচ্ছে। কোনোভাবেই কিন্তু যে আসলে এটা নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকার কারণে দাম বৃদ্ধি। তবে ক্রেতাদের অভিযোগ সঠিক মনিটরিং হচ্ছে না চট্টগ্রামের কোনো বাজারে। আমরা কথা বলেছিলাম ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাথে, তারাও কিন্তু আসলে এই মুহূর্তে কোনো ধরনের কোথাও অভিযান পরিচালনা করছে না, যার কারণে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু উচ্চ মূল্যে কিন্তু। তবে ক্রেতাদের আরেকটা বক্তব্য হচ্ছে অবশ্যই মনিটরিং এর দরকার আছে এবং নিয়ন্ত্রণ করার দরকার আছে। আর যদি নিয়ন্ত্রণ না করে তাহলে কিন্তু তারা তাদের মতো করেই ব্যবসা করে যাবে, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। 10 বছর বয়সী শিশু আয়মান সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায়। এই মুহূর্তে রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিস। সাদিয়া, চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের বৈঠকে চিকিৎসা নিয়ে কি আলোচনা হলো, কিছু জানতে পেরেছেন কিনা? মিতু, আপনি এরই মধ্যে জানতে পেরেছেন যে মাইলস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনায় সকালে আরও একটি শিশুর প্রাণ ঝরে গেল। এভাবেই কিন্তু একটু একটু করে মৃত্যুর মিছিল বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আজ যে শিশুটির মৃত্যু হয়েছে সে মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং তার বয়স 10 বছর ছিল। এখন যতটুকু আমরা জানতে পেরেছি, ভেতরে আসলে তার যে মরদেহের যেসব কার্যক্রম আছে বের করে দেওয়ার জন্য সেই কার্যক্রমগুলো চলছে এবং তারপরে হয়তো বা গ্রামের বাড়ি শরীয়তপুরে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে নিয়ে তার দাফন সম্পন্ন করা হবে। তো পরিবারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে এবং আর এই হাসপাতালটিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসলে এখন 42 জন রোগী ভর্তি আছে। তাদের অবস্থা কিন্তু অনেকের অবস্থাই সংকটাপন্ন এমনটিই জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে সকালে চায়না থেকে এবং ভারত থেকে, সিঙ্গাপুর থেকে যেসব চিকিৎসক প্রতিনিধি দল এসেছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং যতটুকু জানতে পেরেছি একটি বোর্ড মিটিং চলছে। আসলে সমন্বিতভাবে এখানকার চিকিৎসক এবং বাইরের দেশের যেসব চিকিৎসকরা এসেছেন তাদের সাথে সমন্বয় করে এই শিশুদের চিকিৎসা কতটুকু ভালোভাবে করা যায়, উন্নত চিকিৎসা দেওয়া যায়, সেই কারণেই কিন্তু বোর্ড মিটিং চলছে এবং সমন্বিতভাবে আসলে সেই চিকিৎসার কার্যক্রম সম্পন্ন করবেন। এবং বিভিন্ন হাসপাতালেই কিন্তু এখনও দগ্ধ রোগীরা রয়েছেন, তাদের অবস্থা কেউ আসলে আরোগ্য লাভ করছেন এবং কারো অবস্থা সংকটাপন্ন হচ্ছে। আসলে ঘন্টায় ঘন্টায় কিন্তু এই সংখ্যাটা পরিবর্তন হচ্ছে, এমনটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবং যারা ভেতরে আসলে অবস্থান করছেন সবার অবস্থায় মর্মান্তিক। আসলে অবস্থাটি এমন দাঁড়িয়েছে যে চিকিৎসকরাও বর্ণনা করতে গিয়ে আসলে তারা বর্ণনা করতে পারছে না। তো জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু। সাদিয়া, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। বিএনপি এবং জামাত এ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপি নেতাদের মতে এখনও পিয়ার পদ্ধতির জন্য দেশ উপযুক্ত নয়, যারা নির্বাচনে জিততে পারবে না তারাই পিয়ার চাইছে। আর জামাত বলছে এতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, ভারসাম্য তৈরি হবে ক্ষমতার। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পিয়ার পদ্ধতিতে স্বচ্ছ ভোট করা সহজ, তবে এ নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য সবচেয়ে বেশি জরুরি। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার হচ্ছে যেখানে আসন বণ্টন হবে প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। যদি কোনো দল মোট ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে 30টি আসন পাবেন। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকেও এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিএনপি নেতারা মনে করছেন যারা নির্বাচন পেছাতে চায় তারা পিয়ার চাচ্ছে। পিয়ারের মাধ্যমে আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। অধিকাংশ দল চায় নির্বাচন যেন না হোক, এই অবস্থায় চলে থাকুক। তারা মাঝে মাঝে এসে টেলিভিশনের সামনে হাজির হবেন। সুতরাং নির্বাচন না হলেই তাদের জন্য একটা ভালো পরিস্থিতির জন্য। অপরদিকে একমাত্র দল বিএনপি, যারা আন্তরিকভাবে নির্বাচন চাইছে, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু কিছু কিছু দল তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ভোট পাবে না। সুতরাং এখন থেকে বিএনপিও যাতে ক্ষমতা না যেতে পারে এবং নির্বাচনে যাতে না হতে পারে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে কাজ করে। মুখে হয়তো তারা এটা সারা বলে না, কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি, আমরা তাদের মনোভাব বুঝতে পারি। জামাত নেতারা বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য ও একক কর্তৃত্ব বন্ধ হবে। সংসদে ছোট দলগুলোরও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। পিয়ার পদ্ধতি যদি ভোট হয় তাহলে জনগণের ইচ্ছার প্রতিফলনটা যথাযথভাবে ঘটে। লোকালি যে যত প্রভাবশালী সংগঠিতভাবে গ্রুপ মেনটেনে মানি অ্যান্ড মাসল যে বেশি পাওয়ারফুল হয়, সেই সেখানে জিতার চেষ্টা করে। ফলে কালো টাকার সরাসরি হয়, কেন্দ্র দখল হয়, সন্ত্রাসী বাহিনী পালে। সাদিলিজুরের সময় আমরা সরকারের অংশীদার ছিলাম, আমরা তো এগুলো দেখেছি। 8 সালে আমরা সরকারে না থাকলে আমি পার্লামেন্টে ছিলাম, দেখেছি। এখানে একচ্ছত্র যে পাওয়ারটা তৈরি হয় আসনের কারণে, টোটাল মেজরিটি হলে কিন্তু ইচ্ছা মতো সংবিধান সংশোধন করে, তাহলে আইন প্রণয়নের টোটাল নিয়ন্ত্রণটা একটা দলের হাতে কিন্তু জিম্মি হয়ে যায়। আর পিয়ার যদি হয় সংখ্যানুপাতিক হারে, কিন্তু এখানে টোটাল মেজরিটির সম্ভাবনা নাই। এখানে একটা ব্যালেন্স তৈরি হবে। চেক অ্যান্ড ব্যালেন্স যদি থাকে, সরকার, বিরোধী দল এবং পার্লামেন্টে যারা প্রতিনিধিত্বশীল দল সবাই মিলে কিন্তু জনগণের পক্ষে আইন প্রণয়ন করবে। তাহলে এখানে একনায়কতন্ত্র, ফ্যাসিস্ট প্লাস যাচ্ছেতাই পঞ্চদশ সংশোধনের মতো যে 54টি জায়গায় কাটাছিটা করে যে দেশের সংবিধান শেষ করে দেয়া হলো, তার মৌলিক কাঠামো ধ্বংস করে দেয়া হলো, এই জায়গাগুলো রুদ্ধ হবে। ফলে সুশাসন কায়েম হবে, গণতন্ত্র বিকশিত হবে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পিয়ার পদ্ধতির সুবিধা অসুবিধা দুটোই আছে। লেভেল প্লেইং ফিল্ড ও কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত হলে উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও পিয়ার পদ্ধতি সুফল পাওয়া যাবে। বাংলাদেশ একটা ফেডারেল সিস্টেম না, কিন্তু তারপরেও বাইক্যামেরাল দ্বিকক্ষ এস্টাবলিশ করা, উচ্চকক্ষ এস্টাবলিশ করা, সেটার ব্যাপারে যখন রাজনৈতিক দলের একমত হয়েছে, এটা একটা বিশাল সাফল্যের জায়গা। পিয়ার সিস্টেমটা সাধারণত আন্ডার রিপ্রেজেন্টেড গ্রুপ কিংবা ছোট দলগুলাকে আর মানে পার্লামেন্টে আসতে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরকে মানে অ্যাক্টিভ হতে এবং আসন যাতে তারা পায় পার্লামেন্টে, এই সমস্ত ক্ষেত্রে তারা পিয়ার সিস্টেমটা ইজ এফেক্টিভ। হ্যাঁ, পিয়ারের আরেকটা প্রবলেমও আছে যে আনস্টেবল গভর্নমেন্ট ফর্ম করে, কারণ পিয়ারের থ্রুতে দেখা যায় যে মোস্টলি কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করছে এবং এই কোয়ালিশন গভর্নমেন্টের স্থিতিশীলতা কম হয়। দেশে তখন মানে স্টেবিলিটি আসে না। আপনার অর্থনীতি বলেন, উন্নয়ন বলেন, যে দিক থেকেই বলেন না কেন, কোনো দিক থেকে আপনার দেশের সেই মানে প্রগ্রেসটা কোনোভাবে হয় না। নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের পর সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা দ্রুত নির্ধারণ করা জরুরি বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা।
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান ঘটিয়ে মানুষের জীবন রক্ষা করতে হবে। গাজায় মানুষের জন্য বিপুল পরিমাণে মানবিক সহায়তা নিশ্চিতের দাবিও জানান ফরাসি প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহত আরও 62 জন। এর মধ্যে ত্রাণ নিতে এসে প্রাণ হারায় 19 ফিলিস্তিনি। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে খাদ্যের অভাবে এ পর্যন্ত 115 জনের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।